আসসালামু আলাইকুম। আমি ডক্টর সাউদা, আপনাদের ম্যাট্রিক্স একাডেমির রেগুলার মেন্টর। আজকে আমাদের 30 মিনিট লাইভ সেশনে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আমরা প্রত্যেকটা 30 মিনিট লাইভ সেশন অর্গানাইজ করা হয় মূলত আপনাদের যে বিগত বছর এবং রানিং যেই রেসিডেন্সি এবং এফসিপিএস পরীক্ষাগুলো হচ্ছে এর যে ইম্পর্টেন্ট টপিকগুলোকে সেই ইম্পর্টেন্ট টপিকগুলোকে সামারাইজ করে এইটার হচ্ছে গিয়ে বেসড করে কিছু টপিক আমরা 30 মিনিট লাইভ সেশনে আপনাদের কাছে নিয়ে আসি। আমাদের এই রেগুলার যে ক্লাসগুলো তার মধ্যে আপনারা অলরেডি বেশ কয়েকটা টপিক পেয়েছেন মাইক্রোবায়োলজির। আজকেও আমরা মাইক্রোবায়োলজি খুব একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে এসেছি, তা হচ্ছে গিয়ে আমাদের ব্যাকটেরিয়াল যে স্ট্রাকচারটা। আমরা সাধারণত যারা মাইক্রোবায়োলজি পরীক্ষার একটু কঠিন ফেস করি তার মধ্যে 2-3টা টপিকের মধ্যে একটা হচ্ছে ব্যাকটেরিয়াল স্ট্রাকচার। কেন এটা এত কঠিন? কারণ বিগত বছরে বেশ প্রশ্ন হচ্ছে ব্যাকটেরিয়াল স্ট্রাকচার থেকে এসেছে। ওয়েদার সেল ওয়াল অর ক্যাপসুল অথবা ফ্লাজেলা যে কোনো স্ট্রাকচার এবং এই রিলেটেড এক্সাম্পলগুলো প্রত্যেক বছর একটা না একটা বক্স লেঞ্জের সাধারণত আমরা পরীক্ষায় ফেস করি। এই জন্য আসলে এটার প্রিপারেশনটা অন্যান্য যেই জেনারেল ব্যাকটেরিয়ালজি টপিকগুলো আছে ওটার থেকে একটু আলাদা, একটু ডিটেলসে আপনাদের পড়তে হয়। তো আমরা আজকের সেশনটা অ্যাকচুয়ালি ব্যাকটেরিয়াল স্ট্রাকচারের উপর অ্যারেঞ্জ করেছি। আশা করি আপনারা একটু ক্লাসটা যদি মনোযোগ দিয়ে শোনেন এবং এর উপর বেস করে যে কোয়েশ্চেনগুলো যদি সলভ করেন তাহলে আমরা মোটামুটি কম বেশি সবগুলো কোয়েশ্চেনই অ্যান্সার করতে পারবো। তাহলে আমি আজকের সেশনটা শুরু করছি। আপনারা একটু কাইন্ডলি যদি দেখেন। আমরা ব্যাকটেরিয়াল বা জেনারেল ব্যাকটেরিয়ালজির যে পড়াশোনা এটাকে ইউজুয়ালি আমরা সাধারণত কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করেছি। তার মধ্যে একটা হচ্ছে বেসড অন হচ্ছে গিয়ে আমাদের লাস্ট ইয়ার্স, আরেকটা হচ্ছে আপকামিং কিছু নতুন টপিক আছে যেগুলোকে আমরা হচ্ছে গিয়ে আমাদের এই ডিসকাশনের মধ্যে ইনক্লুড করেছি। আমি থ্রু আউট দ্য ক্লাস ট্রাই করবো যে এই নতুন টপিকগুলো বা রিসেন্ট বিগত 1-2 বছরে কিছু রিসেন্ট টপিক এখানে অ্যাড হয়েছে সেগুলো নিয়ে একটু ডিসকাস করে দিতে। ব্যাকটেরিয়াল স্ট্রাকচারে শুরুতে আমরা যে জিনিসটা একটু বোঝার চেষ্টা করব সেটা হচ্ছে হোয়াট টাইপ অফ সেল ইজ ব্যাকটেরিয়া। আমরা যখনই কোনো একটা ওয়েদার ভাইরাস অথবা ফাঙ্গাস অথবা ব্যাকটেরিয়া নিয়ে পড়াশোনা করি আমাদের ফোকাস থাকে আসলে অ্যাজ এ সেল এটার কি বৈশিষ্ট্যগুলা আমাদের হিউম্যান সেল থেকে এটাকে ডিফারেন্ট বানায়। আমরা অলরেডি জানি যে একটা সেল যখন আমরা পড়াশোনা করি আমরা 3টা ডিফারেন্ট ধাপে এটাকে স্টাডি করি। দ্য ফার্স্ট ওয়ান ইজ দ্য সেলুলার ওয়াল, সেকেন্ড ওয়ান ইজ দ্য সেলুলার অর্গানেলস, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে সেলের যেই জেনেটিক মেটেরিয়ালস বা নিউক্লিয়াস নিউক্লিওলাস এই রিলেটেড যে স্টাডিটা। অর্থাৎ একটা সেলকে পড়তে হলে 3টা বেসিক জিনিস সম্পর্কে আমাদের জ্ঞান থাকা আসলে খুব জরুরি। এইগুলোই প্রশ্ন সাধারণত লেঞ্জের এই বক্সটা থেকে মাঝে মাঝে আপনাদের কাছে চলে আসবে। আপনারা খেয়াল করবেন লেঞ্জে আমরা যখন সেলের পড়াশোনা শুরু করি ঠিক শুরুতেই এই বক্সটা আমাদেরকে ইনক্লুড করা হয়েছে। এর মধ্যে প্রথম যেই 4টা পয়েন্ট তাই কিন্তু রিলেটেড টু হচ্ছে গিয়ে একটা সেলের জেনেটিক ম্যাটেরিয়ালের ডিফারেন্সটা কিরকম হয় এটার উপরে বেস করে। আমরা যদি এই কম্প্যারিজনে দেখি যে একটা হিউম্যান সেলের সাথে একটা ব্যাকটেরিয়াল সেলকে আমরা ওর যে জেনেটিক মেটেরিয়াল আছে তার উপরে ডিপেন্ড করে কিভাবে করে আলাদা করতে পারি ওরা এখানে 4টা পয়েন্টে খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছে যে ইউজুয়ালি ইউক্যারিওটিক বা হিউম্যান সেলগুলোতে ডিএনএটা অলওয়েজ থাকে অর্গানাইজড উইদিন আ নিউক্লিয়ার মেমব্রেন। আপনারা ছবিটা খেয়াল করে দেখবেন যে সাধারণত আমাদের যে ইউক্যারিওটিক সেলগুলোতে এখানে একটা ওয়েল ডিফাইন্ড নিউক্লিয়াস থাকে যার কারণে এর যে জেনেটিক মেটেরিয়ালগুলো কখনো স্ক্যাটার্ড অবস্থায় সেলের ভিতরে আপনারা পাবেন না। অন দি আদার হ্যান্ড একটা প্রোক্যারিওটিক ব্যাকটেরিয়াল সেলে কখনোই ডিএনএ ওয়েল অর্গানাইজড অবস্থায় নিউক্লিয়ার মেমব্রেনের ভিতরে থাকবে না। দিস দ্য ফার্স্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট ডিফারেন্স। সেকেন্ড যে ইম্পর্টেন্ট ডিফারেন্সটা এখানে আছে এটা হচ্ছে কি মাইটোটিক ডিভিশন। ইউজুয়ালি দেখা যায় আমরা ইউক্যারিওটিক যে সেলগুলো এরা ডিভাইড করে হচ্ছে মাইটোটিক বা মাইটোসিস প্রসেসে, যেখানে প্রোক্যারিওটিক ব্যাকটেরিয়াল সেলের ক্ষেত্রে এ ধরনের ডিভিশন আমরা পাবো না। থার্ড হচ্ছে ইউজুয়ালি হিস্টোন নেচারের যে প্রোটিনগুলো থাকে এগুলো আমরা প্রোক্যারিওটিক হিউম্যান সেলে পাবো না, কিন্তু প্রোক্যারিওটিক ব্যাকটেরিয়াল সেলে পাবো না, কিন্তু ইউক্যারিওটিক হিউম্যান সেলে এগুলো আমরা
পাবো। আর লাস্টলি হচ্ছে ক্রোমোজোম নাম্বার। ইউজুয়ালি ইউক্যারিওটিক হিউম্যান সেলে মোর দেন 1 ডিফারেন্ট ক্রোমোজোমস থাকে which is not present in the prokaryotic bacterial cell। তাহলে মেইন যে ডিফারেন্সটা আসলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি ওদের যে জেনেটিক ম্যাটেরিয়ালের কম্প্যারিজনে। এটা ছাড়াও কিছু ছোট ছোট কম্প্যারিজন হয় ওদের সেল ওয়ালে, রাইবোজোমে, সেটা আমরা পড়তে পড়তে একটু পরে দেখতে পাবো। এই বক্সটার পরে আরেকটা খুব ইম্পর্টেন্ট বক্স, যেখানে আসলে এই জিনিসটাকে আরেকটু মেটিকুলাসলি দেখানো হয়েছে, ইন বিটুইন দ্য অর্গানিজমস। এতক্ষণ আমরা হিউম্যানের সাথে ব্যাকটেরিয়ার একটা কম্প্যারিজনটা দেখে রাখলাম, কিন্তু এখন এই কম্প্যারিজনটাই যদি ইন বিটুইন অর্গানিজমস, অর্থাৎ একটা ভাইরাস, একটা ব্যাকটেরিয়া, একটা ফাঙ্গাস বা প্রোটোজোয়ার মধ্যে যদি আপনাকে কম্পেয়ার করে দেখায়, সেক্ষেত্রে কি হতে পারে। এখানে 4টা পয়েন্ট আপনারা একটু হাইলাইট করে এখনই মার্ক করে রাখেন, চেষ্টা করবেন এই 4টা পয়েন্ট যাতে ভুল না হয়। তার প্রথমটাই হচ্ছে গিয়ে দ্য টাইপ অফ দ্য নিউক্লিক অ্যাসিড প্রেজেন্ট। সবসময় আমরা মনে রাখবো ভাইরাস জাতীয় যে অর্গানিজমগুলো, এদের ইদার ডিএনএ অথবা আরএনএ উড বি দ্য নিউক্লিক অ্যাসিড, whereas in ব্যাকটেরিয়া আমরা সবসময় দেখতে পাবো যে বোথ ডিএনএ এবং আরএনএ প্রেজেন্ট অ্যাজ নিউক্লিক অ্যাসিড। সেম ইন কেস অফ দি ফাঙ্গাস অ্যাজ ওয়েল অ্যাজ প্রোটোজোয়া। সেকেন্ড যে ইম্পর্টেন্ট পয়েন্টটা আপনারা খেয়াল রাখবেন সেটা হচ্ছে রাইবোজোম। সবসময় দেখবেন রাইবোজোম ইজ এমন একটা অর্গানেল হুইচ ইজ অ্যাসোসিয়েটেড উইথ প্রোটিন সিনথেসিস। এটা সাধারণত যেই ফাঙ্গাই বা প্রোটোজোয়াতে সাধারণত 80S যে সেডিমেন্টেশন ইউনিট, 80S টাইপের যে রাইবোজোমটা আমরা পাই, whereas in ব্যাকটেরিয়া আমরা পাই হচ্ছে কি 70S রাইবোজোম। আর ইন কেস অফ ভাইরাস রাইবোজোম ইজ অ্যাবসেন্ট। তাহলে এটা একটা সেকেন্ড ইম্পর্টেন্ট পয়েন্ট। আর ফাইনালি যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে দ্য টাইপ অফ দি রেপ্লিকেশন মেথড দ্যাট দ্য অর্গানিজমস ফলো। আমরা সবসময় একটু আগে বলে আসছি ব্যাকটেরিয়া কখনো মাইটোসিস প্রসেসে ডিভাইড করে না, তাহলে ও ইউজুয়ালি ডিভাইড করে বাইনারি ফিশনে। ফাঙ্গাই অন দ্য আদার হ্যান্ড হচ্ছে কি মাইটোসিস বা বার্ডিংটাকে ফলো করে, প্রোটোজোয়াও সেম। কিন্তু ভাইরাস খুবই আনকমন, এবং এই জন্য ভাইরাসের ক্ষেত্রে আমরা সাধারণত দেখতে পাই যে প্রসেসে ওরা মাল্টিপ্লাই করে, দ্যাট ইজ রেফার্ড টু অ্যাজ রেপ্লিকেশন। ইট ইজ নিদার বাইনারি ফিশন নর মাইটোসিস নর বার্ডিং। এই প্রসেসটাকে ওরা সাধারণত বলে থাকে হচ্ছে গিয়ে রেপ্লিকেশন। তাহলে এই আমরা যে ভাইরাস যখন পড়বো তখন এই প্রসেসগুলো ডিটেলস জানবো। আপাতত আমাদের জন্য এতটুকু মনে রাখা জরুরি যে এদের যে গ্রস পয়েন্টগুলো ডিফারেন্সিয়েশনের, সেগুলো কোথায় কোথায় হাইলাইট করে আমরা পড়ব। তাহলে ব্যাকটেরিয়াল স্ট্রাকচারটাকে বুঝতে হলে আগে আমাদেরকে বুঝতে হবে দ্য ডিফারেন্ট টাইপ অফ ব্যাকটেরিয়া এন্ড দেয়ার শেপস। Usually the most common type of shapes that we find in bacteria হচ্ছে গিয়ে মেইনলি দুটা, একটা হচ্ছে গিয়ে কক্কাই, আর একটা হচ্ছে গিয়ে ব্যাসিলাই। মনে রাখবেন usually any bacteria which is spherical in shape is referred to as a cocci. It can either be arranged in form of clusters অথবা চেইন অথবা টেট্রাড অথবা অক্টাড, যেভাবেই হোক না কেন this type of bacteria are referred to as the cocci type of bacteria. সেকেন্ড যে ক্যাটাগরি ব্যাকটেরিয়াটা কমনলি অবজার্ভড শেপ সেটা হচ্ছে কি ব্যাসিলাই। ব্যাসিলাই ইজ রেফার্ড টু এজ দ্য রড শেপের টাইপ অফ ব্যাকটেরিয়া। ব্যাসিলাই গুলো ইউজুয়ালি অ্যারেঞ্জ থাকে ইন চেইনস অথবা ইররেগুলারলি অ্যারেঞ্জ থাকতে পারে। এখন এই দুটো হচ্ছে কি কমন শেপ এবং অ্যারেঞ্জমেন্ট অফ ব্যাকটেরিয়া। এটা ছাড়াও কিছু অ্যাটিপিক্যাল শেপের ব্যাকটেরিয়া আমরা পাই, যেমন সাধারণত কমা শেপের ব্যাকটেরিয়া আপনারা পাবেন। সবচেয়ে কমন এক্সাম্পল যদি আপনাদের মনে রাখতে হয় বা পরীক্ষায় প্রশ্ন আসে, ইউজুয়ালি আমরা ভিব্রিও কলেরিটাকে রেফার করি। এটা ছাড়াও স্পাইরোকেট টাইপের যে ব্যাকটেরিয়াগুলো আছে, সাধারণত ট্রেপোনেমা আছে এর মধ্যে, আমরা এর মধ্যে বরেলিয়া, লেপ্টোস্পাইরা জাতীয় কিছু ব্যাকটেরিয়া পাই। এরা ইউজুয়ালি স্পাইরালি কোয়েলড টাইপ অফ ব্যাকটেরিয়া হয়। তাহলে আপনারা যখন পড়বেন ইউজুয়ালি এই যে শেপটাকে একটু মাথায় রাখবেন, স্পাইরাল শেপের ব্যাকটেরিয়া কোনটা, কমা শেপের ব্যাকটেরিয়া কোনটা। আর কমন যে শেপটা আমরা পাই সেটা হচ্ছে কি কক্কাই অ্যান্ড ব্যাসিলাই। শেপটা ব্যাকটেরিয়ার যাই হোক না কেন, স্ট্রাকচারগুলো কম বেশি একটা ব্যাকটেরিয়া সাধারণত একই ধরনের থাকে। আমরা যদি ব্যাকটেরিয়া স্ট্রাকচারটাকে হাইলাইট করি ফ্রম আউটসাইড টু ইনসাইড, একটু ভালো করে খেয়াল করে দেখেন, সবচেয়ে আউটার মোস্ট স্ট্রাকচারটাই যে কোনো ব্যাকটেরিয়ার, ইউজুয়ালি ক্যাপসুলেটেড যেসব ব্যাকটেরিয়া তার হচ্ছে ক্যাপসুল। তার একটু পরে সাধারণত আমরা যে স্ট্রাকচারটা দেখি সেটা হচ্ছে গিয়ে সেল ওয়াল। আরো ভিতরে যদি আমরা যাই তারপর আমরা পাবো হচ্ছে প্লাজমা মেমব্রেন জাতীয় স্ট্রাকচার, এবং তারপরে একদম ইনারমোস্ট স্ট্রাকচার হচ্ছে গিয়ে আমাদের যে সেল অর্গানেল গুলো, যার মধ্যে হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের ইনক্লুশন বডিজ থাকতে পারে, রাইবোজোম থাকতে পারে, এবং স্ক্যাটার্ড অবস্থায় নিউক্লিয়েড বা ইনকমপ্লিট একটা নিউক্লিয়াস থাকতে পারে। এটা ছাড়াও সেলে কিছু অ্যাপেন্ডেজেস থাকে যেগুলো হচ্ছে গিয়ে ফ্লাজেলাম বা ফিমব্রিয়া। এগুলো আমরা যখন স্ট্রাকচারটা ডিসকাস করব তখন আরেকটু ভালো করে আপনাদেরকে দেখাবো। তাহলে এটা হচ্ছে একটা ওভারঅল ব্যাকটেরিয়াল সেলের স্ট্রাকচার।
আমরা এই স্ট্রাকচারটা মনে রাখার জন্য আমরা লেন্সের এই চার্টটা খুব ইনফিনিটি স্টার ইউজ করে ফলো করি। আপনারা যখন পড়বেন এই বক্সটাকে খুব ইম্পর্টেন্স দিয়ে পড়বেন। এখানেই খুব সুন্দর করে শুরুতেই বলা আছে যে ব্যাকটেরিয়াল স্ট্রাকচারকে আমরা মেইনলি দুইটা হাফে ভাগ করি, কিছু হচ্ছে এসেনশিয়াল কম্পোনেন্ট আর কিছু হচ্ছে নন এসেনশিয়াল কম্পোনেন্ট। অর্থাৎ এমন কিছু স্ট্রাকচার যেগুলো না থাকলে ব্যাকটেরিয়াল সার্ভাইভাল উড নট বি পসিবল, এটাকে আমরা বলে থাকি হচ্ছে কি এসেনশিয়াল কম্পোনেন্টস। অন দি আদার হ্যান্ড এমন কোন স্ট্রাকচার যেগুলো ব্যাকটেরিয়ার থাকা না থাকা ব্যাকটেরিয়াল সার্ভাইভালের সাথে রিলেট করে না, সেগুলোকে আমরা বলে থাকি নন এসেনশিয়াল কম্পোনেন্ট। একটু দেখেন এসেনশিয়াল কম্পোনেন্টের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের জন্য সবচেয়ে, সেটা হচ্ছে সেল ওয়াল। এটা ছাড়াও প্লাজমা মেমব্রেন, রাইবোজোম, নিউক্লিয়েড, মেসোসোম এবং পেরিপ্লাজম জাতীয় স্ট্রাকচারগুলো ব্যাকটেরিয়ার জন্য খুব ইম্পর্টেন্ট। এগুলোর ফাংশনগুলো আমরা হচ্ছে গিয়ে আপনাদের জন্য লিস্ট করে রেখেছি। আপনারা একটু খেয়াল করে দেখেন সেল ওয়ালের ভিতরে আবার অনেকগুলো সাবডিভিশন দেওয়া। আমরা যখন একটু পরে সেল ওয়ালটা দেখাবো তখন দেখাবো যে সেল ওয়ালে কেন এই প্রত্যেকটা অংশের গুরুত্ব আসলে আলাদা করে মেনশন করা আছে। তারপরে প্লাজমা মেমব্রেন, আমরা জানি প্লাজমা মেমব্রেনটা খুবই ইম্পর্টেন্ট বিকজ এটা হচ্ছে যত এনজাইম আছে আমাদের সেলের এদের কাজ করার জায়গা হচ্ছে প্লাজমা মেমব্রেন। রাইবোজোমটাও খুব ইম্পর্টেন্ট বিকজ এটা হচ্ছে প্রোটিন সিনথেসিস করতে হেল্প করে। নিউক্লিয়েডটা জেনেটিক ম্যাটেরিয়াল কন্টেইন করে। মেসোসোমটা সেল ডিভিশনে হেল্প করে এবং পেরিপ্লাজমে বিভিন্ন ধরনের এনজাইমগুলোকে কন্টেইন করে। এই যে প্রত্যেকটা স্ট্রাকচার এসেনশিয়াল এবং এই প্রত্যেকটা স্ট্রাকচারের ফাংশনগুলোকে এখানে হাইলাইট করে দেওয়া থাকবে। এরপরে আসে নন এসেনশিয়াল কিছু কম্পোনেন্ট আছে ব্যাকটেরিয়া, যাদের থাকা না থাকা আসলে ব্যাকটেরিয়ার সার্ভাইভালের সাথে রিলেটেড হয়তো না, কিন্তু মেনি অফ দ্য ব্যাকটেরিয়া কন্টেইন দিস স্ট্রাকচার্স। তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ক্যাপসুল। আপনারা যখন পড়বেন ক্যাপসুলেটেড ব্যাকটেরিয়াগুলোর নাম এবং ক্যাপসুলের যে মেইন রোলটা দেখেন, ইট প্রোটেক্টস এগেইনস্ট দ্য ফ্যাগোসাইটোসিস, অর্থাৎ ক্যাপসুল ব্যাকটেরিয়াকে ফ্যাগোসাইটোসিস থেকে রক্ষা করে। সেকেন্ড হচ্ছে গিয়ে ফিমব্রিয়া, যেটার মধ্যে খুব ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে অ্যাটাচমেন্ট টু দ্য সেল সারফেস। আর তারপরে হচ্ছে ফ্লাজেলাম, স্পোর, প্লাজমিড, গ্র্যানিউল ইত্যাদি। আমরা হচ্ছে একটু পরে এগুলো ডিসকাশন করব স্পেসিফিক্যালি এদের রোল নিয়ে। আমরা শুরুটা করি একটু সেল ওয়াল সম্পর্কে কিছু কথা বলে। ব্যাকটেরিয়াল সেল ওয়াল মেইনলি একটা মেজর দুটা কম্পোনেন্ট দিয়ে তৈরি। ইউজুয়ালি দ্য মোস্ট ইম্পর্টেন্ট অফ হোয়াট ইজ পেপটাইডোগ্লাইকেন। আমরা যখন ব্যাকটেরিয়াল সেল ওয়ালকে ডিসকাস করব, দেখেন এখানে একটা খুব সিম্পলিফাইড ছবি দেওয়া যে আমরা সাধারণত প্লাজমা মেমব্রেনের আউটওয়ার্ডস যে সেল ওয়ালের ওরিয়েন্টেশনটা, এটাকে দুইভাবে স্টাডি করি। প্রথমটাই হচ্ছে ওদের পেপটাইডোগ্লাইকেন, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট অফ সেল ওয়াল। তারপরে বাইরে থাকে হচ্ছে কি আউটার মেমব্রেন এবং এখানে এমবেডেড কিছু প্রোটিন এন্ড এভরিথিং। আমরা সেল ওয়ালের স্ট্রাকচারটাকে দিয়েই মূলত একটা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া থেকে একটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াকে আলাদা করতে পারি। প্রশ্ন জাগতে পারে সেল ওয়ালে আসলে থাকেটা কি? ব্যাকটেরিয়াল সেল ওয়াল খুবই ইজি, এটা হচ্ছে একটা সুগার ব্যাকবোন দিয়ে তৈরি থাকে। আপনাদের রিসেন্ট একটা প্রশ্নে যেহেতু এই আইডেন্টিফিকেশন বা এই সুগারের নামগুলো এসেছে, আমরা ডিটেল স্ট্রাকচারে না গেলেও অ্যাটলিস্ট এই দুটো নাম একটু মনে রাখার চেষ্টা করব। সাধারণত এই যে অল্টারনেটিং টাইপ অফ কার্বোহাইড্রেট দিয়ে একটা ব্যাকটেরিয়াল পেপটাইডোগ্লাইকেন তৈরি হয়, যার একটার নাম হচ্ছে এন এসিটাইল গ্লুকোজামিন, আরেকটা নাম হচ্ছে এন এসিটাইল মুরামিক অ্যাসিড। এই যে খেয়াল করেন অল্টারনেট এই দুইটা ধরনের সুগার দিয়ে একটা পেপটাইডোগ্লাইকেনের ব্যাকবোন মেইনলি তৈরি হয়। আর এরা একজন একজনের সাথে কানেক্টেড থাকে, ইন্টারকানেক্টেড থাকে কিছু অ্যামাইনো অ্যাসিড সাইড চেন দিয়ে। কেন আসলে এই পেপটাইডোগ্লাইকেনটা এত ইম্পর্টেন্ট? বলা হয় গ্রাম পজিটিভ বা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এই পেপটাইডোগ্লাইকেন লেয়ারটার থিকনেসটা ডিফারেন্ট হওয়ার কারণে ওরা ডিফারেন্ট টাইপের স্টেইন শো করে। আমাদের পরীক্ষার জন্য খুব 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 ইম্পর্টেন্ট হচ্ছে এই গ্রাম পজিটিভ এবং এই গ্রাম নেগেটিভ যে ব্যাকটেরিয়ার সেল ওয়ালের কম্প্যারিজনটা। আমরা পড়ার সময় একটু খেয়াল করে দেখবেন যে গ্রাম পজিটিভ সেল ওয়ালের ক্ষেত্রে সবকিছুই কিন্তু একটু বেশি বেশি থাকে, গ্রাম নেগেটিভের ক্ষেত্রে যেটা কম থাকে। কিভাবে? অর্থাৎ পেপটাইডোগ্লাইকেন লেয়ার দিয়ে আমরা যদি শুরু করি, গ্রাম পজিটিভের ক্ষেত্রে এটা হচ্ছে অনেক থিকার কম্পেয়ার টু দ্যাট অফ দি গ্রাম নেগেটিভ সেল। অন দি আদার হ্যান্ড পেপটাইডোগ্লাইকেনের পরে যেটা হচ্ছে গ্রাম পজিটিভের ক্ষেত্রে একটা এক্সট্রা স্ট্রাকচার থাকে যেটার নাম হচ্ছে কি টিকোইক অ্যাসিড। আমরা যখন ছবিটা দেখবো গ্রাম পজিটিভ বা গ্রাম নেগেটিভ সেল ওয়ালের, আমরা খেয়াল করবো গ্রাম পজিটিভ সেল ওয়ালে একটা এক্সট্রা স্ট্রাকচার থাকে যার নাম হচ্ছে টিকোইক অ্যাসিড, যেই স্ট্রাকচারটা আবার গ্রাম নেগেটিভ যে সেল ওয়ালগুলো সেখানে আমরা পাবো না। একইভাবে আমরা যদি এলপিএস বা লিপোপলিস্যাকারাইড স্ট্রাকচারটা চিন্তা করি,
এই লিপোপলিস্যাকারাইড মূলত গ্রাম নেগেটিভ সেল ওয়ালের একটা খুব ইম্পর্টেন্ট অংশ। এই লিপোপলিস্যাকারাইডটার আরেকটা নাম হচ্ছে এন্ডোটক্সিন। আপনারা যখন ব্যাকটেরিয়াল প্যাথোজেনেসিস পড়বেন তখন দেখতে পাবেন এন্ডোটক্সিনটার ভূমিকা কি। এই যে মেইন তিনটা পয়েন্টে আমরা ইম্পর্টেন্স ডিফারেন্সটাকে হাইলাইট করি, একটা হচ্ছে ওর পেপটাইডোগ্লাইকেন লেয়ারের থিকনেস, একটা হচ্ছে লিপোপলিস্যাকারাইড কোনটাতে থাকে কোনটাতে থাকে না, আর একটা হচ্ছে টিকোইক অ্যাসিড কোনটাতে থাকে কোনটাতে থাকে না। এইভাবে করে সেল ওয়ালের ডিফারেন্সটা আপনারা মনে রাখবেন। সো যদি আমার স্টেমে থাকে প্রশ্নটা ঠিক এইভাবে, উইচ অফ দ্য ফলোয়িং আর দি প্রপার্টিজ অফ গ্রাম পজিটিভ সেল ওয়াল, অথবা উইচ অফ দ্য ফলোয়িং আর প্রপার্টিজ অফ গ্রাম নেগেটিভ সেল ওয়াল, যাতে এই পয়েন্টগুলো আমরা সহজে বুঝতে পারি। এই সেল ওয়ালের এই প্রপার্টির উপরে ডিপেন্ড করেই আমরা সাধারণত ওদেরকে স্টেইনিং করি, যেটার নাম হচ্ছে গ্রাম স্টেইনিং। এই গ্রাম স্টেইনিং এ সাধারণত আমরা দুই ধরনের ব্যাকটেরিয়া পাই। কিছু কিছু আছে গ্রাম পজিটিভ, এটা ডিপেন্ডিং অন শেপ, আবার গ্রাম পজিটিভ কক্কাই হতে পারে, গ্রাম নেগেটিভ কক্কাই হতে পারে। সেকেন্ড হচ্ছে গিয়ে গ্রাম নেগেটিভ, এটা হচ্ছে রডও হতে পারে, কক্কাই হতে পারে, গ্রাম পজিটিভ রড, গ্রাম নেগেটিভ রড। এখন খেয়াল রাখবেন আমাদের এখানে লেঞ্জে এগুলোর এক্সাম্পল দেওয়া আছে, আমরা চেষ্টা করব যখন পড়বো সাথে সাথে এক্সাম্পলগুলোকে মনে রাখার। গ্রাম পজিটিভ কক্কাই নটোরিয়াস এক্সাম্পলটাই হচ্ছে স্টেফাইলো এবং স্ট্রেপ্টোকক্কাস এন্টেরোকক্কাস, whereas গ্রাম নেগেটিভ কক্কাই সবচেয়ে কমন প্যাথোজেনিক ব্যাকটেরিয়া গ্রাম নেগেটিভ কক্কাই, সেটা হচ্ছে কি নাইসেরিয়া। এটা ছাড়াও গ্রাম পজিটিভ রডের মধ্যে আমরা কর্নিব্যাকটেরিয়াম, ব্যাসিলাস, ক্লস্ট্রিডিয়াম এই জাতীয় ব্যাকটেরিয়াগুলো পাবো। আর গ্রাম নেগেটিভ রড আসলে অনেকগুলো আছে, এগুলো আপনারা যখন একটা একটা করে ব্যাকটেরিয়া পড়বেন তখনই মোটামুটি আপনাদের কাছে এটা আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। এখন কিছু কিছু ব্যাকটেরিয়া আছে, এটা প্রায়ই আপনাদের প্রশ্ন আসে, যারা সাধারণত কখনোই গ্রাম স্টেইন নেয় না। তার একটা অন্যতম কারণ হচ্ছে এই ব্যাকটেরিয়াগুলো সাধারণত ইন্ট্রাসেলুলারলি লোকেটেড। এখন কোনো ব্যাকটেরিয়া যদি সেলের ভিতরে লোকেটেড থাকে, ইউজুয়ালি ওর গ্রাম স্টেইন আপটেক করার মতো ক্ষমতা থাকে না। এগুলোকে আমরা বলি অবলিগেট ইন্ট্রাসেলুলার ব্যাকটেরিয়া। এর মধ্যে খুব কমন এক্সাম্পলটাই হচ্ছে ক্ল্যামিডিয়া এবং রিকেটশিয়া। এই দুটা একদম মাথায় রাখবেন, ক্ল্যামিডিয়া এবং রিকেটশিয়া অবলিগেট ইন্ট্রাসেলুলার বিধায় তারা কখনোই গ্রাম স্টেইন নেবে না। আর কিছু ব্যাকটেরিয়া আছে যারা হয়তো ইন্ট্রাসেলুলার নয় বা অবলিগেট ইন্ট্রাসেলুলার নয়, কিন্তু তারাও সাধারণত কখনোই গ্রাম স্টেইনগুলোকে আপটেক করে না। এর মধ্যে কিছু এক্সাম্পল দেওয়া আছে, মাইকোব্যাকটেরিয়াম, মাইকোপ্লাজমা, ট্রিপোনেমা, লেপ্টোস্পাইরা জাতীয় ব্যাকটেরিয়া। লেঞ্জে খুব সুন্দর করে আপনাদেরকে এই কারণগুলো ব্যাখ্যা করা আছে যে কেন এই ব্যাকটেরিয়াগুলো আসলে গ্রাম স্টেইনটা নেয় না, এবং গ্রাম স্টেইন যেহেতু নিচ্ছে না তার অল্টারনেটিভ কোন স্টেইনটা দিয়ে আমরা তাদেরকে সাধারণত আইডেন্টিফাই করতে পারি বা ডায়াগনোস করতে পারি, সেটাও আমাদের বক্সের মধ্যে মেনশন করা আছে। সাধারণত আমরা মাইকোব্যাকটেরিয়াম জাতীয় যে ব্যাকটেরিয়াগুলো, এদের সেল ওয়ালে প্রচুর পরিমাণে একটা কন্টেন্ট থাকে, লিপিড কন্টেন্ট বা ফ্যাট কন্টেন্ট, যার কারণে ওরা সাধারণত অ্যাসিড ফাস্ট স্টেইনটা নেয়, কিন্তু গ্রাম স্টেইনটা তারা নেয় না। অন দি আদার হ্যান্ড ট্রেপোনেমা প্যালিডাম এমন একটি ব্যাকটেরিয়া যাদের সেল ওয়ালটা খুবই থিন হওয়ার কারণে ইউজুয়ালি ওদের ক্ষেত্রে আমরা এই গ্রাম স্টেইনটাকে অ্যাপ্লাই করতে পারি না। মাইকোপ্লাজমা, নিউমোনি জাতীয় যে ব্যাকটেরিয়াগুলো আছে তাদের সাধারণত সেল ওয়াললেস ব্যাকটেরিয়া বলা হয়, নো সেল ওয়াল। এই কারণে ইউজুয়ালি ওদেরকে গ্রাম স্টেইন দিয়ে ভিজিবল করা যায় না। ঠিক এই কারণগুলো মনে না রাখতে পারলেও অ্যাটলিস্ট ব্যাকটেরিয়ার নামগুলো আমাদেরকে মুখস্থ রাখতে হবে। ইউজুয়ালি কোন ব্যাকটেরিয়াগুলো সাধারণত গ্রাম স্টেইনে ভিজিবল হয় না, এবং না হলে তাদের ক্ষেত্রে অল্টারনেটিভ আমরা কি অ্যাপ্রোচটা করি, যেমন মাইকোব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমরা অ্যাসিড ফাস্ট স্টেইন দিতে পারি। ট্রেপোনেমা প্যালিডামের ক্ষেত্রে আমরা সাধারণত ডার্ক ফিল্ড মাইক্রোস্কোপে ওদেরকে এক্সামাইন করতে পারি। অন দি আদার হ্যান্ড লিজেনেলা, নিউমোফিলিয়া বা ক্ল্যামিডিয়াগুলো, এগুলোকে সাধারণত আমরা জেমসের স্টেইন বা ইনক্লুশন বডি দিয়ে ডিটেক্ট করতে পারি। সেল ওয়ালের পরেই বা গ্রাম স্টেইনের পরে একটা খুব ইম্পর্টেন্ট সেল ওয়াল স্ট্রাকচার রিলেটেড আপনাদের প্রশ্ন আসে, সেটা হচ্ছে ক্যাপসুল। আমরা সবাই কম বেশি জানি ক্যাপসুল ইজ দ্য আউটারমোস্ট স্ট্রাকচার of any bacterial cell which is made up of polysaccharide. ক্যাপসুলের যে কমন কম্পোজিশন এটা ইউজুয়ালি পলিস্যাকারাইড দিয়ে তৈরি হয়। এক্সেপশনস অ্যাজ পার এক্সেপশন, সাধারণত কিছু ব্যাকটেরিয়া আছে যাদের ক্যাপসুলটা একটু প্রোটিন বা পলিপেপটাইড বা হায়ালুরোনিক অ্যাসিড দিয়ে তৈরি। আপনারা এই দুটো এক্সাম্পল একটু আলাদা মাথায় রাখতে পারেন। দ্য ফার্স্ট ওয়ান ইজ ব্যাসিলাস অ্যানথ্রাসিস, যাদের ক্যাপসুল ইজ এ গ্লুটামেট ক্যাপসুল বা গ্লুটামিক অ্যাসিডের ক্যাপসুল। অন দি আদার হ্যান্ড স্ট্রেপ্টোকক্কাস, যাদের ক্ষেত্রে ক্যাপসুলটা হচ্ছে হায়ালুরোনিক অ্যাসিডের ক্যাপসুল। আদার দেন দিস মোরালেস অল দ্য ডিফারেন্ট ব্যাকটেরিয়ার ক্যাপসুল হচ্ছে কি
পলিস্যাকারাইড নেচারের যে ক্যাপসুলটা থাকে। এখন প্রশ্ন হচ্ছে কারা এই ক্যাপসুলেটেড ব্যাকটেরিয়া? ইউজুয়ালি আমরা ক্যাপসুলেটেড ব্যাকটেরিয়াগুলোর এক্সাম্পলগুলোকে আমাদের যেভাবে সহজে আমরা মনে রাখার চেষ্টা করি, খুব কমন কিছু এক্সাম্পল হিসেবে আমরা স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, ব্যাসিলাস অ্যানথ্রাসিস, ক্লেপশিলা নিউমোনি, হেমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা, বরেটেলা, নাইসেরিয়া, ক্লস্ট্রিডিয়াম এবং ভিব্রিওগুলোকে পাই। ক্যাপসুলের খুব ইম্পর্টেন্ট যে রোলটা, এটা আমরা যখন স্ট্রাকচার ডিসকাস করছিলাম তখন বলে আসছি যে এটার রোলটা হচ্ছে অ্যান্টিফ্যাগোসাইটিক। Capsule is most important because it protects the bacteria from the phagocytosis by the immune cells of the body. এই ক্যাপসুলের আরেকটা ইম্পর্টেন্ট রোল হচ্ছে আমরা ইউজুয়ালি কিছু কিছু ব্যাকটেরিয়ার ক্যাপসুলটাকে ওর ভ্যাকসিন প্রোডাকশনে ব্যবহার করে থাকি। তাহলে ক্যাপসুলেটেড ব্যাকটেরিয়াগুলোর নাম স্টেমে থেকে এবং এদের যে কম্পোজিশনটা, এটা আমাদের আর ভুল হওয়ার সুযোগ নাই। এরপরে আরেকটা ইম্পর্টেন্ট স্ট্রাকচার যেটা হচ্ছে ব্যাকটেরিয়ার মোটিলিটিতে খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করে, দ্যাট ইজ ফ্লাজেলা। বলা হয় ফ্লাজেলাকে আমরা সাধারণত কয়েকটা ভাগে ভাগ করি ডিপেন্ডিং অন ইটস অ্যাপিয়ারেন্স। আপনারা খুব ভালো করে খেয়াল করে দেখবেন ফ্লাজেলা ইউজুয়ালি অ্যারেঞ্জড হয় অ্যারাউন্ড দ্য ব্যাকটেরিয়াল সেল ইন 4 ডিফারেন্ট প্যাটার্নস। সামটাইমস একটা সিঙ্গেল ফ্লাজেলা ইউজুয়ালি অ্যাট ওয়ান এন্ড অফ দ্য ব্যাকটেরিয়া, সামটাইমস টাফট অফ ফ্লাজেলা থাকতে পারে অ্যাট ওয়ান এন্ড অফ দ্য ব্যাকটেরিয়া। কখনো কখনো ফ্লাজেলাটা অ্যারেঞ্জ থাকে এইভাবে ইরেগুলারলি অ্যারাউন্ড দ্য এন্টায়ার ব্যাকটেরিয়া, আর কখনো দুটো সিঙ্গেল ফ্লাজেলা অন ইদার সাইড অফ ব্যাকটেরিয়া আমরা পাই। এই যে এই ধরনের যে অ্যারেঞ্জমেন্টটাকে, এইগুলোকে আমরা বিভিন্নভাবে ভাগ করি এবং নাম দেই। ইউজুয়ালি কখনো মনোট্রিকাস, কখনো লোপোট্রিকাস, কখনো পেরিট্রিকাস বা অ্যামফিট্রিকাস টাইপ অফ ফ্লাজেলা বলে। রিসেন্টলি আরেকটা জিনিস নিয়ে আপনাদের একটু পড়তে হবে আদার দেন ফ্লাজেলেটেড ব্যাকটেরিয়া এবং ওর এক্সাম্পল, সেটা হচ্ছে গিয়ে দ্য মোটিলিটি অফ দি টাইপ অফ ব্যাকটেরিয়া। ইউজুয়ালি দেখা যায় আমরা যখন ব্যাকটেরিয়াকে পড়ি বা ওকে ডিসকাস করি, ওর একটা মোটিলিটির প্যাটার্নের উপরেও আমরা কখনো কখনো ওদেরকে আইডেন্টিফাই করতে পারি। ইউজুয়ালি স্টেমে যদি আপনার কখনো মেনশন থাকে যে দিস টাইপ অফ ব্যাকটেরিয়া শোজ আ টাম্বলিং টাইপ অফ মোটিলিটি, ইট ইজ ইন্ডিকেটিভ অফ the Listeria monocytogenes. On the other hand, the darting motility is commonly displayed by Vibrio cholerae. আমরা সাধারণত কলেরাটা পড়ে আসছি, কমা শেপের একটা ব্যাকটেরিয়া এবং এটা একটা টিপিক্যাল মোটিলিটি শো করে, দ্যাট ইজ দ্য ডার্টিং মোটিলিটি। আরেকটা আপনারা খুব কমন পাবেন, সেটা হচ্ছে কর্ক স্ক্রু টাইপ মোটিলিটি। এটা শো করে ইউজুয়ালি দ্য স্পাইরোকেটস, দ্যাট ইজ দ্য ট্রেপোনেমা বরেলিয়া এবং লেপ্টোস্পাইরা জাতীয় যে ব্যাকটেরিয়াগুলো আছে, এরা সাধারণত শো করে দ্য কর্ক স্ক্রু টাইপ মোটিলিটি। এই যে টাইপ অফ মোটিলিটি এবং এদের এক্সাম্পলগুলো, দ্য ফ্ল্যাজেলেটেড ব্যাকটেরিয়ার যে ওরিয়েন্টেশনটা এবং এদের নামগুলো, এগুলো আমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। একইভাবে আরেকটা অ্যাপেন্ডেজ, সেলুলার অ্যাপেন্ডেজ বলা যায়, যেটাকে হচ্ছে গিয়ে ফ্লাজেলার পরে আমরা ডিসকাস করি, সেটাকে বলা হচ্ছে কি ফিমব্রিয়া অথবা পেলাই। বলা হয় এরা কম্পেয়ার টু ফ্লাজেলা একটু শর্টার থাকে সাইজে এবং এদের যে মেইন রোলটা আদার দেন হচ্ছে গিয়ে এন্টিজেনিক রোল, সেটা হচ্ছে গিয়ে অ্যাটাচমেন্ট টু দ্য হোস্ট সেল। ইউজুয়ালি এরা হচ্ছে গিয়ে একটু ছোট ছোট কিছু প্রোটিন দিয়ে তৈরি হয়, যার নাম হচ্ছে গিয়ে, যার সাব ইউনিটটার নাম হচ্ছে কি পিলিন। এরা ইউজুয়ালি দুইটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। দ্য ফার্স্ট ওয়ান ইজ অ্যাটাচমেন্ট অর অ্যাডহেশন। সাধারণত একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন যখন হয় তার মধ্যে সবার ফার্স্ট স্টেপটাই থাকে হচ্ছে কি দ্য অ্যাটাচমেন্ট অ্যান্ড অ্যাডহেশন টু দ্য ব্যাকটেরিয়াল হোস্ট সেলস, এবং এই ইম্পর্টেন্ট অ্যাটাচমেন্টের জন্য রোল প্লে করে হচ্ছে গিয়ে পিলাই। সেকেন্ড যে ইম্পর্টেন্ট রোলটা আছে সেটা হচ্ছে গিয়ে একটা স্পেশাল টাইপ অফ পাইলাস রোল প্লে করে, দ্যাট ইজ রেফার্ড টু অ্যাজ দ্য সেক্স পাইলাস। এইটার কাজ হচ্ছে গিয়ে কনজুগেশনে রোল প্লে করা। ইউজুয়ালি আমরা যখন ব্যাকটেরিয়াল কোনো একটা জেনেটিক ম্যাটেরিয়াল ওয়ান ব্যাকটেরিয়া থেকে আরেকটা ব্যাকটেরিয়াতে ট্রান্সফার হতে দেখি, তখন সাধারণত দুইটা ব্যাকটেরিয়ার মধ্যে একটা কানেক্টিং টিউব ফর্মেশন হয় এবং এই কানেক্টিভ টিউবটা ফর্ম করা হচ্ছে গিয়ে এই ধরনের সেক্স পাইলাসগুলো। তাহলে মেইন ইম্পর্টেন্ট রোল আদার দেন ব্যাকটেরিয়াল অ্যাডহেশন হচ্ছে গিয়ে ফর্মেশন অফ আ কনজুগেশন টিউব। আরেকটা খুব ইম্পর্টেন্ট স্ট্রাকচার যেটা আমরা হচ্ছে গিয়ে ব্যাকটেরিয়াল স্টেরিলাইজেশনের আমরা পড়বো, যখন আমরা স্টেরিলাইজেশনটা পড়বো তখনও এটাকে আমরা ফেস করব, সেটা হচ্ছে স্পোর। ইউজুয়ালি ব্যাকটেরিয়া কোনো একটা নিউট্রিশনাল ডিপ্লিটেড এনভায়রনমেন্টে গেলে বা এমন একটা হার্শ এনভায়রনমেন্ট যেখানে হচ্ছে গিয়ে সার্ভাইভালের জন্য ব্যাকটেরিয়াকে তার মেজরিটি অফ দ্য অর্গানেলগুলোকে গিভ আপ করতে হয়। এই যে একটা স্ট্রাকচার ব্যাকটেরিয়া ফর্ম করে আফটার গিভিং আপ অল ইটস অর্গানেলস, ইট ইজ রেফার্ড টু অ্যাজ দ্য স্পোর। স্পোরকে আমরা সাধারণত যখন অ্যানালাইজ করি ফ্রম ইনওয়ার্ড টু আউটওয়ার্ড, ওর কিছু স্পেসিফিক পার্ট থাকে যেগুলো আসলে রিপ্রেজেন্ট করে একটা কমপ্লিট ব্যাকটেরিয়ার পার্টই। দেখেন একদম ইনার যে কোরটা থাকে যেটা কন্টেন করে ডিএনএ,
তার একটু পরেই থাকে হচ্ছে গিয়ে ইনার মেমব্রেন, তারপরেই থাকে হচ্ছে গিয়ে কর্টেক্স, এরপরে থাকে আউটার মেমব্রেন, কোর, এবং সবার বাইরে থাকে হচ্ছে কি এক্সোস্পোরিয়াম। অর্থাৎ আমরা যদি ইনসাইড থেকে আউটসাইডে একটা ব্যাকটেরিয়াল স্ট্রাকচারকে দেখি, ইউজুয়ালি প্রথমেই থাকে হচ্ছে গিয়ে ব্যাকটেরিয়াল কোর বা যেটা কন্টেইন করে ডিএনএ, তারপরে থাকে ব্যাকটেরিয়াল যে ইনার মেমব্রেন, ফলোড বাই দি জার্ম সেল ওয়াল অ্যান্ড দি কর্টেক্স, তারপরেই থাকে হচ্ছে গিয়ে ব্যাকটেরিয়াল যে আউটার মেমব্রেন অ্যান্ড হচ্ছে গিয়ে ব্যাকটেরিয়াল স্পোর কোট অ্যান্ড ফাইনালি হচ্ছে গিয়ে ব্যাকটেরিয়াল এক্সোস্পোরিয়াম। এই প্রত্যেকটা স্ট্রাকচারই খুবই সিগনিফিকেন্ট, কারণ ওয়েনএভার ব্যাকটেরিয়া আবার যখন নিউট্রিশন পায় বা আবার যখন কোনো একটা ফেভারেবল এনভায়রনমেন্টে শিফট করে, এই পার্টগুলি অ্যাকচুয়ালি একটা ব্যাকটেরিয়াল সেলকে কমপ্লিটলি ডেভেলপ করতে হেল্প করে। আপনাদের দরকার হচ্ছে স্পোর প্রডিউসিং কিছু ব্যাকটেরিয়ার এক্সাম্পলগুলোকে মনে রাখা, যার মধ্যে খুব কমন এক্সাম্পলটাই হচ্ছে কি ব্যাসিলাস এবং হচ্ছে ক্লস্ট্রিডিয়াম গ্রুপের যে ব্যাকটেরিয়া। এটা ছাড়াও কক্সিয়েলা বার্নেটি, এটার একটা খুব ইম্পর্টেন্ট স্পোর প্রডিউসিং ব্যাকটেরিয়া। আগে স্পোরোসার্কিনাকে ইনক্লুড করা হতো, এখন স্পোরোসার্কিনা মূলত ব্যাসিলাস গ্রুপের মধ্যেই ইনক্লুড করা হয়। আপনারা ব্যাসিলাস, ক্লস্ট্রিডিয়াম এবং কক্সিয়েলা এই তিনটা এক্সাম্পলকে খুব ইম্পর্টেন্স দিয়ে মনে রাখবেন। স্পোর কেন এত ইম্পর্টেন্ট সেটাও লেঞ্জে একটা বক্সে খুব সুন্দর করে সামারি করে দেওয়া আছে। আমরা যখন পড়বো আমরা একটু কেন আসলে এই স্পোরের ফিচারগুলোর মেডিকেল ইমপ্লিকেশনগুলো ইম্পর্টেন্ট এটা একটু দেখে দেখে পড়বো। দুটা কথা বলে রাখি, তার প্রথমটাই হচ্ছে গিয়ে স্পোর হচ্ছে গিয়ে খুবই নোটোরিয়াস বিকজ ইট ইজ হাইলি রেজিস্ট্যান্ট টু হিটিং। সাধারণত আমরা ডে টু ডে পারপাজে ওটিতে ল্যাবে যেসব ইনস্ট্রুমেন্ট ইউজ করি সেগুলোকে অবশ্যই প্রপারলি অটোক্লেভ করে নিতে হবে, দ্যাট ইজ heated at 121 degrees Celsius for at least 15 minutes in order to be sterilized. একইভাবে স্পোরের হচ্ছে গিয়ে কেমিক্যাল রেজিস্ট্যান্স অনেক বেশি, এর জন্য সাধারণত স্পোরিসিডাল এজেন্ট হিসেবে যে সকল সলিউশন ব্যবহার হয় শুধুমাত্র সেগুলাই স্পোরকে কিল করতে পারে। এবং ইন্টারেস্টিং হচ্ছে এই প্রশ্নটা আপনাদের প্রায়ই আসে যে হোয়াট আর দ্য স্পোরিসিডাল এজেন্টস দ্যাট ক্যান বি ইউজড। তার মধ্যে হট এয়ার ওভেন, অটোক্লেভ, ইথিলিন অক্সাইড স্টেরিলাইজার বা গ্লুটারঅ্যালডিহাইড জাতীয় কেমিক্যালগুলোকে আমরা স্পোরিসিডাল এজেন্ট হিসেবে ইউজ করতে পারি। আমাদের এই স্পোরগুলোর কিছু মেডিকেল ইউজও আছে বা ল্যাবরেটরি ইউজও আছে। সাধারণত আমরা কিছু কিছু স্পোরকে আমাদের সুবিধার্থে ব্যবহার করতে পারি। আমরা যখন ল্যাবে স্টেরিলাইজেশন করি, যে সকল ইনস্ট্রুমেন্ট ইউজ করি অ্যাজ ফর এক্সাম্পল অটোক্ল্যাভ বা হট এয়ার ওভেন, এগুলোর এফিকেসি চেক করার জন্য আমরা কিছু কিছু অর্গানিজমের স্পোরগুলোকে ব্যবহার করি। এটা ছাড়াও আপনারা খুব কমন এক্সাম্পল হিসেবে মনে রাখবেন বায়োটেররিজমের এজেন্ট হিসেবেও ব্যাসিলাস অ্যানথ্রাসিসের স্পোরকে ব্যবহার ডিসকাস করা হয়ে গেলে আমাদের আসলে দরকার আরো কিছু অ্যাডিশনাল 2-3টা স্ট্রাকচার সম্পর্কে কিছু পয়েন্ট মনে রাখা। আমাদের শিটে আমরা এগুলোকে মোটামুটি লিস্ট করে রেখেছি, হাইলাইট করে যাচ্ছি 2টা পয়েন্ট। তার মধ্যে একটা হচ্ছে রাইবোজোম। মনে রাখবেন ব্যাকটেরিয়াল যে রাইবোজোমটা থাকে এটাকে যখন আমরা পড়বো সবসময় মনে রাখবো এটা 2টা সাব ইউনিটে ভাগ করা, অর্থাৎ একটা হচ্ছে গিয়ে দ্য লার্জার সাব ইউনিট 50s আর একটা হচ্ছে স্মলার সাব ইউনিট দ্যাট ইজ নোন অ্যাজ দি 30s। এখন এই যে 2টা সাব ইউনিট থাকে, এই সাব ইউনিটগুলো আমাদের যে ইউক্যারিওটিক সেলের সাথে অনেকটা ডিফারেন্ট হয় এবং এই ব্যাকটেরিয়াল সেলগুলো হচ্ছে গিয়ে রাইবোজোমকে প্রোটিন সিনথেসিসের সাইট হিসাবে ব্যবহার করে। রাইবোজোমের ঠিক পরপরই হচ্ছে গিয়ে নিউক্লিয়ার, একটা খুব ইম্পর্টেন্ট স্ট্রাকচার। আমরা বলে আসছি যে ব্যাকটেরিয়াল যে নিউক্লিয়ার ম্যাটেরিয়ালগুলো এরা কিন্তু কখনোই অর্গানাইজড ভাবে অ্যারেঞ্জ থাকে না, তাহলে ওদের যে অ্যারেঞ্জমেন্টটা এটা হচ্ছে একটু ডিসঅর্গানাইজড, যার কারণে ওদের যে নিউক্লিয়ারটা থাকে এটার ভিতরে কোনো নিউক্লিয়ার মেমব্রেন থাকে না, কোনো নিউক্লিওলাস থাকে না, কোনো মাইটোটিক স্পিন্ডল থাকে না, এমনকি কোনো হিস্টোন প্রোটিনও থাকে না। এই একটা কারণে ব্যাকটেরিয়াল যে নিউক্লিয়াসটা এটাকে বলা হয় নট কমপ্লিটলি নিউক্লিয়াস বা নিউক্লয়েড বা একটা ইনকমপ্লিটলি অ্যারেঞ্জড নিউক্লিয়াস। এগুলো সাধারণত আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আরেকটা স্ট্রাকচার যেটা আমরা না পড়লেই নয় সেটা হচ্ছে কি প্লাজমিড। আপনারা খেয়াল করবেন আমি যখন ব্যাকটেরিয়াল জেনেটিক ম্যাটেরিয়ালের কথা বলে এসেছি তখন বলেছিলাম যে ব্যাকটেরিয়াল জেনেটিক ম্যাটেরিয়ালটা ব্যাকটেরিয়াল সেলের ভিতরে স্ক্যাটার্ড অবস্থায় থাকে। এটার আরেকটা বলার কারণ হচ্ছে ইউজুয়ালি আদার দেন যে ব্যাকটেরিয়াল ক্রোমোজোম, ব্যাকটেরিয়ার ভিতরে কিছু এক্সট্রা ক্রোমোজোমাল জেনেটিক ম্যাটেরিয়ালও থাকে যেগুলো সাধারণত ডাবল স্ট্র্যান্ডেড এবং ইউজুয়ালি সার্কুলার হিসেবে ডিএনএ মলিকিউল হিসেবে অ্যারেঞ্জ থাকে। এরা ফ্রি ভাবে থাকে এবং এদের যে রেপ্লিকেশন বা এদের যে মাল্টিপ্লিকেশন এটা কখনোই ব্যাকটেরিয়াল ক্রোমোজোমের সাথে অ্যাসোসিয়েটেড থাকে না।
তাহলে আমরা 4টা প্রপার্টি ইন কেস অফ প্লাজমিড একটু মনে রাখার চেষ্টা করব, যে ইউজুয়ালি প্লাজমিডস আর এক্সট্রা ক্রোমোজোমাল, ডাবল স্ট্র্যান্ডেড, সার্কুলার ডিএনএ presenting in free state which is multiplying independent of bacterial DNA. ইউজুয়ালি এই প্লাজমিডগুলোর সংখ্যায় 40 থেকে বা তারও বেশি হতে পারে, এবং এই প্লাজমিডগুলোর অনেকগুলো ইম্পর্টেন্ট রোল আছে। তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্টটাই হচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। আমরা যখন অ্যান্টিবায়োটিক পড়াবো তখন দেখাবো যে এখন আমাদের অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স একটা খুব ডেঞ্জারাস পর্যায়ে চলে আসছে। এর কারণ হচ্ছে গিয়ে এই যে প্লাজমিডগুলো কিছু জিন ক্যারি করে which encodes for the enzymes responsible for antibiotic resistance. এটা ছাড়াও প্লাজমিডগুলো হেভি মেটাল বা মার্কিউরি, অ্যান্টিসেপটিক রেজিস্ট্যান্স অথবা আলট্রাভায়োলেট রে রেজিস্ট্যান্সের জন্য রেসপন্সিবল কিছু জিনসগুলোকে ক্যারি করে। প্লাজমিডেরই আরেকটা ইম্পর্টেন্ট, প্লাজমিডের মতো আরেকটা ইম্পর্টেন্ট স্ট্রাকচার ব্যাকটেরিয়া ক্যারি করে, সেটা হচ্ছে ট্রান্সপোজন। রিসেন্টলি ট্রান্সপোজন থেকে একটা প্রশ্ন আপনারা একটা স্টেমে এসেছে, তাই এটা আমরা একটু ইনক্লুড করি এবং এটা সম্পর্কে একটু কিছু কথা বলে যাই। প্লাজমিড যেমন একটা সেল থেকে আরেকটা ব্যাকটেরিয়াল সেলে ট্রান্সফার হতে পারে, ট্রান্সপোজন অন দি আদার হ্যান্ড ব্যাকটেরিয়ার ভেতরেই ওয়ান সাইট থেকে অ্যানাদার সাইটে রিলোকেট হতে পারে বা ট্রান্সফার হতে পারে এমন কিছু মোবাইল পিসেস অফ ডিএনএ। অর্থাৎ একটা ব্যাকটেরিয়ার ভিতরেই জেনেটিক এলিমেন্টের কিছু অংশ আছে যারা ফ্রম ওয়ান সাইট অফ ব্যাকটেরিয়া আরেকটা সাইটে খুব ইজিলি ট্রান্সফার করতে পারে নিজেই। এটাকে বলা হয় ট্রান্সপোজন। ট্রান্সপোজনটাও ঠিক প্লাজমিডের মতো কিছু স্পেশাল জিন ক্যারি করে, যেটা হচ্ছে গিয়ে এনজাইম বা টক্সিন বা মেটাবলিক রোল প্লে করে এমন কিছু এনজাইমগুলোর জিন ট্রান্সপোজনের মধ্যে থেকে থাকে। তাহলে আমাদের মোটামুটি ডিসকাশনে যে ব্যাকটেরিয়াল সেল স্ট্রাকচারের এই অর্গানেলগুলো এবং এই রিলেটেড যে পড়াগুলো আপনারা একটু হাইলাইট করে পড়বেন। আমরা ট্রাই করব যখন হচ্ছে গিয়ে সিস্টেমিকগুলো নিয়ে কথা বলবো এই প্রত্যেকটা স্ট্রাকচারের ইম্পর্টেন্সটাকে, ক্লিনিক্যাল যে ইমপ্লিকেশনগুলো আছে সেগুলোকে একটু হাইলাইট করে পড়ানোর। আমাদের মেইনলি এক্সাম্পলগুলোই আসলে জেনারেল এই পার্টটা থেকে আপনাদের প্রশ্নে আসে। এটা ছাড়াও স্ট্রাকচার বেস 2-3টা, ফাংশন বেস 2-3টা যেই কনফিউশন সেগুলো আশা করি আজকের ডিসকাশনে আমরা একটু ক্লিয়ার করতে পেরেছি। আমরা আজকে ডিসকাশন এখানে শেষ করে দিচ্ছি। আপনাদের নেক্সট ব্যাকটেরিয়া রিলেটেড যে ক্লাসটা আছে আমরা চেষ্টা করব এখান থেকে ওটাকে কন্টিনিউ করার। থ্যাংক ইউ সো মাচ।